আসসালামু আলাইকুম। মাইন্ড ম্যাটার্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে রাইফান। মানসিক স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানটি হোস্ট করবেন অ্যাথেনা মেন্টাল হেলথ ওয়েলবিং সেন্টারের মেন্টাল হেলথ কাউন্সিলর নুসরাত সাবরিন চৌধুরী। সম্মানিত হোস্টকে অনুষ্ঠানটি শুরু করার জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ আজল একজন ভাই আমাকে যুক্ত করার জন্য এবং বাংলা রেডিও 95.2 এফএম এর সকল দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন শুনছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি কিন্তু নারী সমাজ। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়ে চলেছে দিন দিন, কিন্তু তারপরও কর্মক্ষেত্রে নানা বৈষম্যের মুখোমুখি হচ্ছেন তারা। নারীকে কর্মক্ষেত্রে আসতে উৎসাহিত করা হয় ঠিকই, তবে সেখানে টিকে থাকা ও নীতি নির্ধারণী পর্যায়ে যাওয়ার পথ কিন্তু এখনো মসৃণ হয়নি। কর্পোরেট নারী হোক বা মাল্টিন্যাশনাল কোম্পানি বলি বা শ্রমজীবী হোক, কেউই কিন্তু নানান রকম বৈষম্যের বাইরে নয়। এর মধ্যে রয়েছে যৌন হয়রানি, শারীরিক, মৌখিক ও মানসিক নির্যাতন, মজুরি ও পদবৈষম্য। এই সকল বিষয়গুলো কিন্তু এক ধরনের বাধা হয়ে দাঁড়ায় নারীদের এগিয়ে যাওয়ার সংগ্রামে। এবং সেই সাথে কিন্তু রয়েছে যে নারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়গুলো, এবং আমরা অনেক সময় দেখে থাকি যে এই সকল কিছু সাথে লড়াই করতে করতে কিন্তু একজন নারী তার নিজের মানসিক স্বাস্থ্যের যত্নই কিন্তু নেন না। সেক্ষেত্রে অনেকটুকুই সুরক্ষার জায়গা থেকে অনেকটুকু কিন্তু ভালনারেবল থাকেনও কিন্তু নারীরা। এই সবকিছু মিলিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি, এবং আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের বিষয় কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য, হয়রানি ও মানসিক স্বাস্থ্য সমস্যা। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আরো একবার স্বাগত জানাই বাংলা রেডিও 95.2 এফএম এর সকল দর্শক শ্রোতা যে যেখান থেকে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, মতামত থেকে থাকে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরতে সর্বাত্মক সহযোগিতা করেছে বেনি বুনন। পাট জাতীয় পণ্য দিয়ে ঘর সাজাতে আপনারা অর্ডার করতে পারেন www.benibunan.com। ঘরে ঘরে পৌঁছে যাক সোনালী আসে নিখুঁত সৌন্দর্য। মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে বাংলা রেডিও 95.2 এফএম এর বিশেষ ধারাবাহিক আয়োজন মাইন্ড ম্যাটার্স এর আজকের পর্বে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, এবং সাথে আছেন একজন রিনাউন্ড মাল্টিন্যাশনাল কোম্পানির একজন সিনিয়র এক্সিকিউটিভ ফারজানা মৃধা। আমাদের সম্মানিত অতিথিকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। হ্যালো। হ্যালো, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি 95.2 এফএম কে এন্ড আমার ফ্রেন্ড সাবরিনাকে আমাকে এরকম একটা প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। সো আমি চেষ্টা করব আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে, আমি যেহেতু অনেক বছর ধরে কর্মক্ষেত্রে আছি, সো আমার নিজস্ব ব্যক্তিগত যে মতামতগুলো আমি বা যে এক্সপেরিয়েন্স গুলোর ভিতর থেকে গিয়েছি এগুলো শেয়ার করার জন্য। বেসিকলি আমাদের টপিকটা তো একটা ইউনিভার্সাল টপিক। এটা নিয়ে যদি অনেক কিছু বলতে যাই তাহলে হচ্ছে এটাতে এটা অনেক বিস্তর একটা আলোচনার মধ্যে দিয়ে যাব। সো আমি চেষ্টা করব আমার নিজস্ব যেই অভিজ্ঞতার ভিতর থেকে আমি যেটা ফিল করি আমি সেগুলো বলবো। সো বলো তোমার। ধন্যবাদ ফারজানা। এবং প্রথমত আমার খুবই ভালো লাগছে যে আমরা খুবই অল্প বয়সেই কিন্তু তুমি কর্মক্ষেত্রে এসছো, আমিও আমার জায়গা থেকে তাই, এবং আমরা উই আর ভেরি গুড ফ্রেন্ড। এবং সেই জায়গা থেকে তোমাকে যেহেতু আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলার জায়গায় আমি তোমাকে পেয়েছি, সো হোপফুলি আজকে আমাদের কনভারসেশনটা খুবই ভালো হবে এবং দর্শকরাও অনেকে পার্টিসিপেট করবেন আশা করি। ফারজানা, ফার্স্টে যদি আমি একটু জানতে চাই যে তোমার এই যে কর্মজীবন শুরু হয়েছিল কবে থেকে, এবং তুমি যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক একটা পুরো ডিপার্টমেন্টকে তুমি লিড করছো, তো সেই জায়গা থেকে তোমার কি বলবো যে কর্মক্ষেত্রে তোমার যেই অভিজ্ঞতার জায়গাটা কেমন একজন নারী হিসেবে, এবং তুমি কোন কোন চ্যালেঞ্জ গুলো ফেস করো সেগুলোতেও আমরা আসবো। প্রথমে যদি এটা দিয়ে শুরু করতে, তোমার অভিজ্ঞতার জায়গাটা। আচ্ছা, আমি হচ্ছে আমার কর্মজীবন শুরু হয়েছে 2017-এ। তখন আমি একটা এইচএনএস গ্রুপ, এটা হচ্ছে একটা অটোমোবাইলস কোম্পানি, এখান থেকে শুরু হয়েছিল। এরপরে আমি আরো 2টা কোম্পানিতে চাকরি করেছি, যেটা হচ্ছে যে এগুলা ছিল হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট। আর এখন আমি যেখানে কর্মরত আছি এটা হচ্ছে একটা রিনাউন্ড মাল্টিন্যাশনাল কোম্পানি ডমিনোস পিজা বাংলাদেশ। আমি এখানে ফাইন্যান্সে কাজ করি। সো আমার কর্মজীবনের শুরু থেকে আমি যদি বলি, আমি মোটামুটি খুব স্পষ্টবাদী এবং সরাসরি কথা বলতে পছন্দ করি। এই জন্য হয়তো বা আমাকে অনেকে অপছন্দ করে, কিন্তু আমি মনে করি এইটা হচ্ছে একটা মেয়েকে কাজের ক্ষেত্রে
তার কোয়ালিফিকেশনের মধ্যে এটা একটা আলাদা মাইলেজ ক্রিয়েট করে যে তুমি তোমার মনের কথাটা স্পষ্টভাবে বলতে পারতেছো, সেটা যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে, সো যেটা হয় যে আমাদের যে কোনো ডিপার্টমেন্টে মেয়েদের সংখ্যা অনেক কম থাকে, সো এই ক্ষেত্রে হচ্ছে ছেলেদের সাথে সমান তালে মিলিয়ে কাজ করা, তাদের সাথে মেন্টালিটি ম্যাচ করা, যেহেতু একটা লম্বা সময় ধরে আমরা কর্মক্ষেত্রে থাকি, এটা 8 থেকে 9 ঘন্টা হয়, সো তাদের সাথে কোপ আপ করে ফ্রেন্ডলি রিলেশন রেখে এভাবে কাজ করতে গেলে তোমার হচ্ছে অবশ্যই তোমার কমিউনিকেশনটা স্পষ্ট হতে হবে। এবং যারা আইসোলেটেড থাকে তারাই বেসিকলি বেশি প্রবলেমটা ফেস করে, বিকজ তারা তাদের মাইন্ড হচ্ছে হতে পারে তোমার পাশে যে কাজ করতেছে সে একজন ছেলে এন্ড তুমি মেয়ে, কিন্তু তার মানে এই না যে সে তোমার মানসিক অবস্থা বুঝতেই পারবে না। যদি তোমার কমিউনিকেশন স্পষ্ট হয়, অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক আচরণ থেকে একটা সুন্দর কর্মক্ষেত্রে নারীরা হচ্ছে ভালোভাবে কাজ করতে পারে, যেটা আমি প্রথম থেকেই চেষ্টা করেছি। শুরুর দিকে আমিও বুলিং এর শিকার হইনি তা না, ইভেন মেয়েরাও করেছে, যে অনেকে অনেক কথা বলতো যে আমি হাঁটলে নাকি আমার অহংকারে পা পড়ে না। আমি একটু মুডি ছিলাম ফার্স্টের দিকে এরকম, দেন আমি আস্তে আস্তে যেটা হয়েছে যে যখন বয়সও বেড়েছে, সাথে সাথে এক্সপেরিয়েন্স ম্যাটার্স অ্যাকচুয়ালি। সো মানুষের সাথে কমিউনিকেশন করতে করতে এখন যেটা হয়েছে, আমি যেভাবে ট্রিট করি যে অপোজিট পার্সনকে, আমি যখন খুব হার্ডলি কথাও বলি বাট তারা এটাকে ওয়েল মেসেজ হিসেবেই নেয়। আবার আমি তার হচ্ছে পার্সোনাল খোঁজও রাখি, এসেই অফিসে এসে সবার সাথে গ্রেটিং শেয়ার করা যে ভাই কেমন আছেন, কি অবস্থা, তার ফ্যামিলি কেমন আছে। ঠিক আছে, আবার কাজের ক্ষেত্রে যখন আসে তখন একটা কথা যে এই কাজটা এভাবেই করতে হবে, যে একটা রুডলি একটা মেসেজ দেওয়া, এটা এই টোটাল জিনিসটা একটা মানুষের পার্সোনালিটি ক্রিয়েট করে, যেটা একটা মেয়ের মধ্যে থাকা অনেক ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। সো এটাই। আর তোমার জার্নি কিন্তু খুবই মানে তুমি তোমার কমিউনিকেশন স্কিলের মাধ্যমে খুব স্মুথলি তুমি শুরু করতে পেরেছো এবং এই বিষয়টা তুমি এখনই পারসিস্ট করছো। আমি যদি একটু চ্যালেঞ্জের জায়গাগুলো ফোকাস করি, তুমি বলছিলে যে বুলিং এর শিকার হয়নি তা না, এবং সব থেকে বড় একটা বিষয় কিন্তু বুলিংটা শুধুমাত্র ছেলেদের দ্বারা কিন্তু না, যেটা আমাদের হঠাৎ করে মাইন্ডসেটে আসে যে হয়তো শুধুমাত্র ছেলেরাই করবে, বাট মেয়েরাও কিন্তু করে। বডি শেমিং এর অনেক বিষয় আছে, এখানে বুলিং আছে। তো এই বিষয়গুলো যে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ভাবি যে তা না, এটা কিন্তু কর্মক্ষেত্রে অনেকটুকুই বেশি। তো এটাকে আসলে কিভাবে তুমি হ্যান্ডেল করেছো, বা এটা তোমার মানসিক স্বাস্থ্যে কেমন প্রভাব ফেলে বলে তোমার মনে হয়? মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে হচ্ছে যখন তোমার যে কোনো মানুষের উপরেই একটা দৃষ্টিভঙ্গির প্রভাব কিন্তু অবশ্যই পড়বে, যে তোমার আচার আচরণকে আরেকজন কিভাবে ব্যাখ্যা করতেছে, সেটার উপরে একটা মানুষের মানসিক একটা প্রভাব পড়ে। সো আর ড্রেস আপের ব্যাপার যেটা বলবো, আমি সবসময় একটু ওয়েস্টার্ন প্রেফার করি, বাট মডেস্ট ওয়েতে আমি কমফোর্টেবল ফিল করি। সো এটা নিয়ে আমার অনেক সময় কিছু কিছু জায়গায়, যেমন হচ্ছে ব্যাংক অথবা কিছু কোম্পানিতে হচ্ছে ড্রেস কোড থাকে যেখানে তোমার ওয়েস্টার্ন অ্যালাউড না, এগুলো মেনটেন করা উচিত অবশ্যই বলে আমি মনে করি। কিন্তু তারপরেও হচ্ছে ড্রেস আপ তো একটা ড্রেস কোড তো কোম্পানিতে থাকেই, কিন্তু এটার বাইরে গিয়েও যদি হচ্ছে মানুষ একজনকে ছোট করার জন্য কোনো কথা বলতে চায়, ওটার জন্য অ্যাকচুয়ালি কোনো রিজন লাগে না। যদি কেউ ইন্টেনশনালি তোমাকে ছোট করতে চায়, তোমার ড্রেস তোমার লুক কোনো কিছু ম্যাটার করে না। তো এই জিনিসগুলা সবারই খেয়াল রাখা উচিত, যে আমাদের দৈনন্দিন জীবনে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, এটা অবশ্যই একটা মেয়ের উপরে অনেক বড় একটা প্রভাব ফেলে। ঠিক আছে, এই ক্ষেত্রে আচরণগুলা আমাদের কিভাবে করা উচিত, একটা মেয়ের প্রতি কিভাবে আচরণ করতে হবে, তার সাথে সম্মান রেখে কিভাবে কথা বলতে হবে, এই জিনিসগুলি আমি মনে করি যে প্রতিটা এইচআর ডিপার্টমেন্ট থেকে কিছু রুলস রেগুলেশন সেট করা উচিত। তারপরে আমি বলবো যে একটা মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম, নামাজের জায়গা, বিশ্রামের জায়গা, এগুলো তো ডেফিনেটলি অনেক দরকার। সো আমার মনে হয় এই জিনিসগুলা প্রতিটা অর্গানাইজেশনের যারা হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করে তাদের এই জিনিসগুলা খেয়াল রাখা উচিত। একদমই একদমই ফারজানা, প্রথমেই কিন্তু আমরা আসলে বলছিলাম যে
একটা কোম্পানিতে বলো বা এখন অনেক জায়গায় বলো, নীতি নির্ধারণী জায়গা থেকে শুরু করে কিন্তু অনেকটুকুই ছেলে মেয়ের রেশিও যদি আমরা বলি অনেকটুকুই কিন্তু কম, তাই না? ওখানে কিন্তু একটা রেশিওটা অনেকটুকুই কম, মেয়েদের অংশগ্রহণও অনেকটুকুই কম। আমি যদি তোমার অভিজ্ঞতা জায়গা থেকে জানতে চাই যে তুমি তোমার কাছে কি মনে হয় যেটা কেন, এবং সেখানে কি নিরাপত্তাহীনতার জায়গাগুলো অনেক বেশি নাকি ফ্যামিলি সাপোর্টের জায়গাটুকু অনেকটুকু কম? কোনটা তোমার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় দুইটাই, কারণ ফ্যামিলি সাপোর্ট অ্যাকচুয়ালি এই যে বৈষম্যটা এটা কিন্তু ফ্যামিলির থেকেই হয়ে আসছে, ফাইনালি এসে কর্মক্ষেত্রে এটার ইম্প্যাক্ট পড়তেছে। ফ্যামিলি যখন মানে ছোটবেলা থেকে একটা মেয়েকে যদি আলাদাভাবে ট্রিট করে যে তুমি মেয়ে, তোমার শারীরিক গঠন আলাদা, তোমার কাজকর্ম আলাদা, এটা যদি ফ্যামিলি থেকেই প্রাইমারিলি ডিসাইডেড থাকে, সেই ক্ষেত্রে ওই মেয়েটা কখনোই কাজের ক্ষেত্রে যাওয়ার চিন্তাই করবে না, তার মেন্টালিটি আসবে না। এটা গেল ফ্যামিলির পারপাস। সো আমি মনে করি ফ্যামিলি থেকেই হচ্ছে এই জিনিসটা, প্রাইমারি স্টেজ থেকেই, যে একটা মেয়ের শারীরিক গঠন ডিফারেন্ট, এজন্য ওর প্রোটিনের প্রয়োজন নাই, ওর খাওয়া থেকে শুরু করে ওকে যদি ফ্যামিলির থেকেই ওভাবে বিল্ড আপ করা হয়, তাহলে কিন্তু ফাইনাল স্টেজে এসে সে কর্মক্ষেত্রে যাওয়ার মতো মেন্টালিটি তার অটোমেটিক তৈরি হবে। এন্ড দেন আমি আসি যে কাজের ক্ষেত্রে আমাদের অর্গানাইজেশন গুলাতে যেটা হয়, এইখানে আমি জানি না মানুষের মেন্টালিটি এরকম যে এই কাজের জন্য আমি মেয়ে প্রেফার করি না। ম্যাক্সিমাম কোম্পানির যারা লিডার থাকে সে আগেই তার পজিশনের জন্য মেন্টালি সেট আপ করে নেয় যে আমি এখানে, হ্যাঁ আমি জাস্ট দেখানোর জন্য 2-3টা সিভি নিব, বাট আমি ইন্টারভিউর আগেই আমি ডিসাইডেড যে আমি কোনো মেয়ে নিব না এখানে। এই মেন্টালিটি থেকে বের হয়ে আসা উচিত আমি মনে করি যেটা। কারণ একটা মেয়ে যদি ক্যাপাবল হয়, ওয়াই নট, একটা মেয়েকে তুমি কেন হায়ার করতে পারবা না? সেক্ষেত্রে দেখা যায় যে 15-20টা সিভি আসতেছে, যেখানে 5টা মেয়ের সিভি সে যা দেখানোর জন্য নিচ্ছে, বেসিকলি তাকে সে নিবে না, সে মেন্টালি সেট আপ করে নিছে। এই জিনিসটা ডেফিনেটলি করা উচিত না। এই জিনিসটা একটা অবস্ট্রাগলস। আর ফ্যামিলি সাপোর্ট তো ডেফিনেটলি, কারণ বিয়ের পরে হচ্ছে একটা মেয়ে যখন মা হয় তখন তার ফ্যামিলি ম্যানেজ করা, বাচ্চা ম্যানেজ করা, এন্ড দেন অফিসে এসে কাজ করা, এটা সো ডিফিকাল্ট। সো এই ক্ষেত্রে হচ্ছে ফ্যামিলি সাপোর্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হাজবেন্ড থাকলে হাজবেন্ড ডেফিনেটলি, সেটা হতে পারে খুব ছোট্ট একটা সাপোর্ট, যে আমার আমরা দুইজনেই কাজ করতেছি বাইরে, দুজনেই যদি কোঅপারেটিভ হয় যে আমি আমার বাচ্চাকে এই টাইমটা দেখবো, আমার বউয়ের রেস্ট দরকার, যদি দুজন একসাথে কাজ করে, একসাথে যদি সহানুভূতিশীল আচরণ করে, তাহলে কিন্তু পসিবল। কিন্তু ম্যাক্সিমাম মেয়েরাই হচ্ছে প্রথমে পড়াশোনা শেষ করার পরে কর্মক্ষেত্রে আসে, আসার পরে যখন ফ্যামিলিতে সে মা হয় তখন সে বাধ্য হয় কাজ ছেড়ে তার বাচ্চাকে টাইম দেওয়া। এই জিনিসটা আমাদের সোসাইটি থেকে ডিসাইডেড যে এই কাজটা শুধু মেয়েদেরই। এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। এই জিনিসটা থেকে সবাই যদি এই জিনিসটাকে অনলি যে একটা মেয়েকেই এই কাজটা করতে হবে, এই মেন্টালিটিটা যদি চেঞ্জ করা যায় তাহলে ডেফিনেটলি পসিবল। আমাদের দেশের যদি আমি বলি যে জনসংখ্যার দিক থেকে কিন্তু 51% আমরা গার্লস। তো সেই ক্ষেত্রে তো আমি এখন ডোমিনোস পিজা বাংলাদেশে আছি, এখানে আমাদের 750 এমপ্লয়ের মধ্যে আমাদের ডিক্লারেশনই আছে 40% মেয়ে হতে হবে, কিন্তু এই পরিমাণ তো অনেক দূরের কথা। আমরা তো হয়তো 18%ও নাই, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না। সো আমি অলওয়েজ বলি যখনই কোনো প্রোগ্রাম হয় বা কোথাও, যে মেয়েদেরকে এনকারেজ করার জন্য কাজের ক্ষেত্রে আসার জন্য, কারণ ফ্যামিলিতে বা সোসাইটিতে কখনোই মেয়েদের আর ছেলেদের আলাদা প্যাটার্ন করে কোনো কাজ সেট করে দেওয়াটাই একটা মানুষকে নিচে নামিয়ে ফেলা। কারণ সবাই একই সেম হিউম্যান ব্রেইন নিয়ে পৃথিবীতে আসছে। হয়তো শারীরিক দিক থেকে মেয়েরা মা হতে পারে আর ছেলেরা পারে না, এটাই একটা বৈষম্য। কিন্তু যদি মানসিক ভাবে একজন একজনের সাথে সহানুভূতিশীল আচরণ হয়, তাহলে সবাই সবকিছু করতে পারবে। একদমই একদমই তাই। এবং এই যে সহানুভূতিশীল আচরণের একটা বা সহযোগিতাপূর্ণ যেটাই আমরা বলি না কেন, সেটা কিন্তু কর্ম পরিবেশটা একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট আসলে হওয়া লাগে। এবং তার জন্য কিন্তু প্রথম যে পারিবারিক পরিবেশ বা আপব্রিঙ্গিং একটা মানুষের কিন্তু, বা তাদের পারিবারিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে কিন্তু একটা মানুষকে অনেকটুকু ডিফারেন্ট হতে হয়, এবং সেখান থেকে কিন্তু আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির বিষয়টা আসে। আমি যদি এখানে একটু তোমার সাথে অ্যাড করি ফারজানা, যে আমরা কিন্তু একটা ছেলেকে যেভাবে করে বড় করি,
মেয়েকে কিন্তু আমরা সেভাবে করে বড় করি না, বা সেখানে তাকে মানসিক ভাবে যেটা কনফিডেন্স দেওয়া, বা আমি তোমার সাথে আছি, বা তুমি এই জায়গার সাথে এগিয়ে যাও, সেটাকে আমরা যেভাবে করে আপলিফট করি, ফিমেলের জায়গাটাতে হয়তো অনেকটুকুই কম। বা হয়তো বা একটা সোশ্যাল বাউন্ডারি সেট আপ করে দেয় যে তুমি হয়তো এই এই জবগুলোই তুমি করতে পারবে, বা তুমি যে আরো কোনো এক্সট্রা ডিফারেন্ট জায়গা তুমি এক্সপ্লোর করতে পারো, সেখানে কিন্তু আমাদের মাইন্ডসেটের জায়গায় আমরা অনেকটুকু সীমাবদ্ধ, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বললাম যে ফ্যামিলির থেকে প্রথমেই যদি এই সেটআপটা না থাকে আমাদের, যে তোমার জন্য এই কাজ, তোমার এই কাজ, এই জিনিসগুলা যদি আলাদা না করা হয়, তাহলে কিন্তু এই জিনিসটা অনেক কমে আসবে। একদমই। তুমি বলছিলে যে ডমিনোজ পিৎজা বাংলাদেশে তুমি কাজ করো, এবং আমরা এখানে দেখি যে অনেক জায়গায়, শুধুমাত্র এখানে না, সেলসে যারা কাজ করে, যারা মেয়েরা, তারা কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম একটা থাকে না যে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গির কিছু শিকার কিন্তু তারা হয়। সো এখানে শ্রমজীবী অনেক নারীরা আছে, বা বাহিরে যারা কাজ করছে, সেলসে যারা কাজ করছে, বা ফিল্ড ওয়ার্কে যারা কাজ করছে। তো এইখানে তুমি আসলে কেমন চ্যালেঞ্জ গুলো আসলে দেখো? এবং তুমি যেহেতু, আমি জানি যে সোশ্যাল বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের থ্রুতে যেসব কমিটিগুলো আছে, সেখানেও তুমি অনেকটুকু অ্যাক্টিভলি পার্টিসিপেটলি তুমি কাজ করছো। তো তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে মেয়েরা কি ধরনের অভিযোগগুলো নিয়ে তোমার কাছে আসে, বা তারা আসলে নিজেরা কথা বলে? সো আমার অর্গানাইজেশনে হচ্ছে একটা আলাদা টিম আছে, এটা আমরা বলি পশ টিম, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এটা আমার প্রিভিয়াস অর্গানাইজেশন কোনোটাতে আমি দেখিনি, বাট মাল্টিন্যাশনাল কোম্পানি গুলাতে এখন এগুলা আছে, এবং আমাদের অর্গানাইজেশন এটা খুবই স্ট্রিক্টলি ফলো করে। এন্ড আমি নিজেকে খুব অনার্ড ফিল করি যে আমি এই টিমের একজন মেম্বার। সো এখানে আমরা খুব কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে হচ্ছে ব্যাপারগুলা ডিল করি। এটা নট অনলি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনলি মেয়ে তা না, এটা ছেলেদের জন্য প্রযোজ্য। যে কোনো ধরনের মানসিক প্রবলেম বা সেক্সুয়াল সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অথবা কোনো অ্যাপ্রোচ যেটা তার ভালো লাগতেছে না, সেটা বলা দরকার। সেটা আমাদের একটা ইমেল আইডি আছে যেখানে সে তার নিজের নাম পরিচয় হাইড করে হলেও সে সেটা এক্সপ্রেস করতে পারে। আমাদের দায়িত্ব তাকে খুঁজে বের করে এনে কথা বলা। আমরা একদমই আলাদা করে সেপারেটলি তার সাথে কথা বলি, এবং কথা বলার পরে আগে কমপ্লেইন শুনি, দেন আমরা ইনভেস্টিগেশন করি, এন্ড দেন হচ্ছে এটার একটা প্রসেস ফলো করে রুলস অনুযায়ী যেটা হওয়া উচিত। এটার মিসইউজও হতে পারে। সো এটার জন্য আমরা কমপ্লেন শুনে অ্যাকশনে যাই না, আমরা আগে ইনভেস্টিগেশন করি এন্ড দেন। আর তুমি যেটা বলতেছিলে যে কি ধরনের কমপ্লেন হয়, কমপ্লেন গুলো অ্যাকচুয়ালি আমাদের স্টোর লেভেলে যে মেয়েরা কাজ করে, ওরা, আমাদের দেশের মেয়েরা স্বাভাবিকভাবেই পরিবার থেকেই একটা কনজারভেটিভ মাইন্ড নিয়ে বড় হয়, ঠিক আছে? সো সেখান থেকে এসে এখানে কাস্টমার ডিল করা, সবসময় ডিফারেন্ট টাইপের মানুষ আসতেছে, তারা কিভাবে তাকাচ্ছে, তার সাথে কিভাবে কমিউনিকেশন করতেছে, এটা তাদেরকে মানসিক ভাবে সবসময় একটা নার্ভাসনেস কাজ করে, যে কারণে এই লোকটাই কিন্তু অপোজিট পার্সনকে হিন্টস দেয় যে কে এখন একটা প্রপোজাল দেওয়া যাবে। সো আমরা চেষ্টা করি যে তাকে মেন্টালি প্রিপেয়ার করার জন্য, স্মার্টলি স্মাইলিং ফেস দিয়ে এমন ভাবে কথা বলবে প্রফেশনালি, যে তার সাথে অ্যাপ্রোচ করার আগে যেন সে চিন্তা করে কথা বলে যে এর সাথে বাউন্ডারিজ রেখে কথা বলতে হবে, ঠিক আছে? এটা একটা। আর তোমার কোয়েশ্চেন ছিল আরেকটা, আবার বলো, আরো কিছু বলো, আমি কোয়েশ্চেন হারাই গেছি। এই যে যারা আসলে মানে কমপ্লেন গুলো বা কনসার্ন গুলো আসলে রেইজ করছে বা ডিপার্টমেন্টের কাছে কিন্তু আসছে, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে অনেক অভিযোগ কিন্তু করতে চায় না মানুষ। তারা মনে করে হয়তো আমার পারফরমেন্স এটা একটা এফেক্ট করবে, বা আমার কর্ম পরিবেশের জায়গাতে আমি যে মানুষটাকে, যদি আমার কলিগস হয়, তাকে নিয়ে যদি আমার কোনো কনসার্ন এরিয়া থাকে, সেটা হয়তো আমার কর্ম পরিবেশে একটা জায়গা নষ্ট করবে। এটা আসলে হয় কিনা, বা এটা তুমি কিভাবে দেখছো? এটা তো ডেফিনেটলি হয়। হওয়ার ক্ষেত্রে আমি যেটা বলি, আমি যে নিজে পার্সোনালি যেভাবে ডিল করি, আমার পার্সোনালি আমি যখন আমাকে কেউ একজন পছন্দ করে এসে, আমি বুঝতে পারি তোমার সাথে কখনোই কর্পোরেটে যারা আসে অবশ্যই এডুকেশন ব্যাকগ্রাউন্ড হাই, সে পড়াশোনা একটা স্টেজ কমপ্লিট করে এখানে আসছে, তোমাকে প্রাইমারিলি সে অনেক বাজে একটা কথা বলবে না, তোমাকে প্রথমে অ্যাপ্রোচ করবে যে লেটস হ্যাভ আ কফি, অথবা আমরা অফিসের পরে আপনাকে ড্রপ আপ দিতে পারি, অথবা এরকম এরকম কথা থেকে শুরু হয়। সো আমার যেটা
আমার যেটা সাজেশন বা আমার যেটা আমি যেভাবে ডিল করি সেটা হচ্ছে যে আমি প্রাইমারিলি তাকে মানে না, নো মিনস নো, ঠিক আছে, বাট অপোজিট পার্সনের এটা যাতে ইগো হার্ট না হয়, খুব ক্লিয়ার একটা মেসেজ আমি ইগনোর করা, মানে হালকা ভাবে ইগনোর করা, যাতে সে এটাকে ইগোতে না নিয়ে নেয়। যে ইগোতে নিলে কি হবে, সে এটাকে ফার্দার তাকে কিন্তু পুশ করতে থাকবে যে এটা তো সফট না, বা এটারে হচ্ছে আরেকটু পুশ করলে অথবা ইয়েস হইতে পারে, বা তাকে অন্যভাবে হ্যারেস করা, ঠিক আছে, এই কাজগুলোর থেকে সে বিরত থাকবে। সো যেহেতু আমি ইন্টারেস্টেড না তার সাথে যাওয়ার জন্য, এটা তাকে কমিউনিকেশনের মাধ্যমে বুঝাই দেওয়া, ইয়েস আমি অবশ্যই আপনার সাথে কফি খেতে যেতে চাই, বাট আজকে আমার বা যে কোনো একটা কোনো ক্লিয়ার কাট মেসেজ যে তার মাথায় যেন জিনিসটা যায় যে আই এম নট ইন্টারেস্টেড, ঠিক আছে, এই জিনিসটা হওয়া উচিত আমি মনে করি। আর এই জিনিসগুলা কিন্তু থাকবেই, এই জিনিসগুলাকে টেকনিক্যালি হ্যান্ডেল করেই মেয়েদেরকে কাজ করে যেতে হবে। তুমি চাইলে কখনোই সোসাইটিকে চেঞ্জ করে ফেলতে পারবো না একদিনে, ঠিক আছে। সো টেকনিক অ্যাপ্লাই করে চলাটাই এখানে হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যে যদি এটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, এই যে আমাদের পশ্চিম যেটা আছে, যেভাবে আমরা এনকারেজ করি যে ভয়েস রেজ করার জন্য, তুমি প্রাইমারিলি টেকনিক্যালি এটাকে হ্যান্ডেল করো, একটা পর্যায়ে দেখা গেছে যে আর নিজের কন্ট্রোলে থাকে না। কারণ এই যারা বিকৃত মস্তিষ্কের মানুষ, এরা আমাদের আশেপাশেই আছে, যখন তাদের এই এক্সপ্রেশনটা আমাদের সামনে আসে তখন আমরা আইডেন্টিফাই করতে পারি যে তো এর মস্তিষ্ক বিকৃত, রাইট। তো এর আগ পর্যন্ত কিন্তু সে নর্মাল মানুষ। সো সে যখন বলে যায় তখন ভয়েস রেজ করাটা ডেফিনেটলি একদমই, এবং সেটার জন্য চাকরি হারায় ফেলবো। তোমার যদি কোয়ালিফিকেশন থাকে, চাকরির কোনো অভাব নাই, এত অর্গানাইজেশন আছে, এত কাজের স্কোপ আছে, চাকরি যদি তোমাকে কেউ হ্যারেস করে তার জন্য তার চাকরি যাওয়া উচিত, তোমার চাকরি কেন যাবে? সো এই ভয় পেয়ে যে চুপ করে থাকে, এটা তুমি নিজের ক্ষতি তো করতেছো, সাথে তুমি ওই ছেলেকে আবারও এনকারেজ করতেছো এই কাজটা ফার্দার আরেকজনের সাথে করার জন্য। তো আমি এই জন্য সবসময় বলি যে ডেফিনেটলি ভয়েস রেজ করা উচিত যদি এটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, এটাতে চাকরি হারানোর ভয়ের কিছু নাই। সুতরাং জায়গা থেকে অ্যাসুরেন্স তারা পেতে পারে, এবং এটা আসলে অনেক প্রতিষ্ঠান অনেক কিছুই ভ্যারি করে, এবং আমার মনে হয় যে এখানে যারা কর্মী আছে তাদের জন্য কিন্তু একটা ট্রেনিং এর ব্যবস্থা করা যায়। এবং আমি জানি না তোমাদের ওখানে এটা আছে কিনা, যে হাউ টু ডিল উইথ দিস সিচুয়েশন, এবং তারা নিজেরা কিভাবে এই টেকনিক গুলাকেও আসলে ফলো করতে পারে এবং নিজেদেরকে আসলে হেল্প করতে পারে। হ্যাঁ, আমরা পার্সোনালি আমাদের টিমে 3 জন হচ্ছে আমরা মেয়ে, আমার সিনিয়র 2 জন আপু আছেন, আর আমাদের সিও আর হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্সের লিড উনি, আমরা 5 জনের টিম। সো আমরা মেয়েরা চেষ্টা করি হচ্ছে, যেহেতু আমাদের আলাদা আরো রোল আছে, তার বাইরে গিয়ে এই কাজগুলো একটু ডিফিকাল্ট হয়, স্টোর লেভেলে গিয়ে তাদের সাথে কমিউনিকেশন করা। সো আমার প্ল্যান আছে যে আমি একটা সেমিনার করবো, ডেফিনেটলি আমি তোমাকে ইনভাইট করব, এবং আজকের প্রোগ্রামের পরে এই লিংকটা আমি শেয়ার করে দিব ডোমিনোস পিজা বাংলাদেশের পেজে। এবং আমরা একটা সেমিনার করব যেখানে মেয়েরা তাদের মানসিক স্বাস্থ্য কিভাবে ঠিক রেখে কাজ করতে পারবে এবং তাদেরকে এনকারেজ করা, যাতে টার্নওভারটা কমে আসে, তারপরে যে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হলে তারা যাতে ভয়েস রেজ করতে পারে, তারা ভয় না পায়, এই জিনিসগুলা নিয়ে ডেফিনেটলি কাজ করব। এবং অলরেডি আমরা কাজ করছি, একটা আমাদের একটা এসওপি আছে যে কোন ধরনের হ্যারাসমেন্টের জন্য কি কি শাস্তি হতে পারে, কি প্রসিডিউর, এগুলা অলরেডি সার্কুলেটেড। তারপরেও ফার্দার আরো কাজ করতে হবে, কারণ স্টোর লেভেলে টার্নওভারটা তুমি বুঝতেই পারো, এটা একটু এই লেভেলে স্টেবল এমপ্লয়ি একটু কম। সো এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, এবং উইল ডেফিনেটলি ডু দ্যাট। একদমই, অনেক ধন্যবাদ। এবং এটা শুনে আসলে খুবই ভালো লাগলো যে অনেক অনেক কোম্পানি করে এবং তোমরাও সেই জায়গা থেকে আসলে করছো, এবং এই যে উইমেন্স মেন্টাল হেলথ এবং তারাও কিভাবে বিভিন্ন রকম চ্যালেঞ্জেস গুলো যেগুলো কর্মপ্রতিষ্ঠানে হয়ে থাকে সেগুলো কিভাবে ডিল করে, এগুলো তাদের জায়গা থেকে আসলে অ্যাওয়ারনেসটা বাড়ানোর ক্ষেত্রে এটা অবশ্যই একটা ভালো মাইল ফলক হয়ে থাকবে বলে আশা করি। ফারজানা, এই জায়গা থেকে যদি আবার আসি যে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি যে সহিংসতার জায়গাগুলো অনেক বেশি বেড়ে গেছে, সেটা রেপ ভিকটিমের জায়গা থেকে হোক, রেপের জায়গা থেকে হোক, বা
পারিবারিক অনেক সহিংসতা, ডোমেস্টিক ভায়োলেন্স আমরা অনেক বেশি দেখি, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন কিন্তু আমরা আসলে নির্যাতন বলে সেভাবে করে মনে করি না। এরকম নানান ধরনের সমস্যাগুলো কিন্তু আসলে দিন দিন বাড়ছে মেয়েদের প্রতি। তো একজন মেয়ে নিজেকে কিভাবে আসলে এই জায়গা থেকে প্রোটেক্ট করতে পারে, বা পরিবারের জায়গা থেকে আসলে আরো কি কি ভূমিকাগুলো পালন করা উচিত বলে তুমি একজন নারী হিসেবে মনে করো? এখন বর্তমান যে সিচুয়েশন, এটা আসলে একটা আনস্টেবল সিচুয়েশন। পলিটিক্যালি বলো, যে কোনো একটা চেঞ্জেস এর টাইমটাকে আমরা বলি এটা হচ্ছে ট্রানজিশন টাইম। সো এই টাইমে বেসিকলি আমরা যেটা করতে পারি পরিবারের দিক থেকে, যে আমরা নিজেদের প্রোটেক্ট করে চলতে হবে, এমন কোনো প্লেসে না যাওয়া, একা কখনোই না। যেহেতু এখনো আমাদের সরি এখনো হচ্ছে আমাদের পুলিশ বা আমাদের সোসাইটি, আইন শৃঙ্খলা বাহিনীর সবকিছু এখনো ঠিকঠাক ভাবে এখনো রেডি না, যার কারণে এখনকার অবস্থা খুবই খারাপ। তো এই অবস্থায় মানে আমার নিজেরই ভয় লাগে সন্ধ্যার পরে বের হইতে। সত্যি কথা যেটা, আমি আমার ভাই অথবা আমার কোনো কলিগ কারোর সাথে বের হই এবং সেফলি বাসায়, আমি বলি যে আমাকে বাসায় দিয়ে যেতে হবে। সো এই জিনিসগুলা মেনটেন করতে হবে, একা কোনো জায়গায় মুভ না করাই ভালো এই সিচুয়েশনে। আর যতদিন না একটা স্টেবল সিচুয়েশন আসে, আর যদি কখনো কোনো ধরনের হ্যারাসমেন্ট অথবা যে কোনো ধরনের সিচুয়েশনে কেউ যদি পড়ে যায়, সেটা হাইলাইট করা উচিত। তাতে আরেকজন সচেতন হবে যে এই জায়গায় গেলে এরকম সিচুয়েশন হতে পারে। এবং আমি বিচার পাবো কি পাবো না সেটা অনেক পরের ব্যাপার। বিচার পাওয়ার আগে আমার কি হয়েছে, আমার এটা জানলে মানুষ কি ভাববে, এই জিনিসগুলা থেকে বের হয়ে আসতে হবে। যত বেশি মানুষ জানবে তত বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে, এটা আমার ধারণা এবং আমি এটাই মনে করি। একদমই। এবং এই যে আমাদের এটার মাধ্যমে কিন্তু আসলে প্রতিবাদের মাধ্যমে কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গাগুলো অনেকটুকু পরিবর্তন হয়, কারণ আগেও কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জেস গুলো আমরা কন্টিনিউয়াসলি ফেস করে গেছি, এবং এত সভ্যতার এই জায়গা থেকে এসেও এখনো পর্যন্ত আমাদেরকে এই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অন্ধকারের দিক। কিন্তু তারপরও পরিবর্তন আসবে, এবং আমরা সেটাকেই আশা রাখি যে ভালো কিছুই আসবে। ফারজানা, আমরা অনেক চ্যালেঞ্জেস গুলো নিয়ে আসলে কথা বলি, কর্ম পরিবেশের জায়গা থেকে আবার যদি একটু ফেরত আসি, এখন আমরা দেখি যে স্বাভাবিকভাবে মেয়েদের যখন একটা টাইম যায়, যে সময়টা ম্যাটারনিটি টাইমটা যায়, তখন কিন্তু তারা অনেক ধরনের শারীরিক মানসিক চেঞ্জের মধ্য দিয়ে যায়। তারপরে যখন তারা আবার কাজে ব্যাক করে, তখন কিন্তু তাদের নিজেদের কনফিডেন্সের জায়গাটুকু অনেকটুকু লো থাকে, এবং কর্মপ্রতিষ্ঠান যারা তারাও কিন্তু অনেকটুকু স্বাভাবিকভাবেই যে আগের মতো পারফর্মটা করতে পারবে কিনা, বা এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটুকুই কাজের পরিবেশটা ব্যাহত হয় অনেকটুকুই। তো সেখানে একজন ফিমেইলের নিজেকেও কিভাবে মেন্টাল স্ট্রেসের সঙ্গে সে ডিল করতে পারে বলে তুমি মনে করো, এবং মানসিক স্বাস্থ্যের যত্নটা আসলে তার কিভাবে নেওয়া উচিত, এবং সেক্ষেত্রে এই মানে তার যে কর্মপ্রতিষ্ঠান তাকেও কিভাবে হেল্প করতে পারে? প্রথমে আসি তার নিজের মেন্টাল হেলথ ডিপেন্ড করে প্রপার ঘুম এবং হেলদি খাওয়া, এক্সারসাইজ, এগুলোর উপরে অনেকখানি ডিপেন্ড করে। তো একটা মেয়ে যখন ম্যাটারনিটি পিরিয়ডটা শেষ করে কর্মক্ষেত্রে ব্যাক করে, সে অনেক দুর্বল ফিল করে, কারণ একটা লম্বা টাইম ধরে তাকে কাজের মধ্যে থাকতে হয়। তো সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে, নিজের মেন্টাল হেলথ ঠিক করার জন্য নিজের জন্য একটা, হতে পারে সকালবেলা এসে এক কাপ নিজের জন্য কফি এবং একটা ভালো গান শোনা তার মনকে ভালো করে দিতে পারে। সাথে প্রপারলি টাইমলি গুড ফুড এন্ড হচ্ছে এক্সারসাইজ, যেটা তাকে হচ্ছে মানসিক ভাবে ভালো রাখবে। এবং বন্ধুত্ব তৈরি করা, অনেক বন্ধুর কিন্তু দরকার হয় না মানুষের, একটা দুইটা ভালো বন্ধু যার কাছে তুমি তোমার মনের আসলে তুমি কি ফিল করতেছো এই জিনিসটা শেয়ার করতে পারা। এই শেয়ার করতে পারলেই কিন্তু সলিউশনের দরকার নাই, তুমি জাস্ট নিজের কথাটা বলতে পারতেছো, এই স্পেসটা ক্রিয়েট করা এটা দরকার আছে। এটা হচ্ছে এটা একটা মেয়েকে মেন্টালি হচ্ছে একটা ভালো একটা হেলদি মেন্টাল কি বলে মেন্টাল হেলথ দিবে। এন্ড কাজের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তার কলিগদের সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু একটা গ্যাপ হয়ে গেছে, প্রসেস গ্যাপ হতে পারে, এর মাঝখানে তার বসও চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে তার কাজগুলাকে আবার নতুন করে ব্যাক করানোর জন্য অবশ্যই সহানুভূতিশীল আচরণ তার উপর থাকা উচিত, হেল্পফুল মেন্টালিটি, এবং তার জন্য একটা স্পেস ক্রিয়েট করে দেওয়া। তারপরে একটা রেস্ট, যে আফটার লাঞ্চ
আর একজনের ব্যাকআপ দেওয়া, যে আপু আপনার জন্য আমি এটা করে দিচ্ছি, আপু আপনি একটু রেস্ট নিয়ে আসেন। এই টাইপের মেন্টালিটি যদি থাকে তাহলে ডেফিনেটলি সে খুব তাড়াতাড়ি আবার কোপ আপ করতে পারবে এবং কাজের ক্ষেত্রে ব্যাক করতে পারবে। ইভেন ধরো আমাদের মেয়েদের তো আরো অনেক মেন্টাল প্রবলেম যায়, পিএমএস টাইম গুলাতে আমরা অনেক ক্র্যাঙ্কি থাকি, মুড সুইং হয়। সো এই টাইম গুলা সবারই হচ্ছে, ঘরে মেয়ে আছে, মা আছে বা তার বোন আছে, এই জিনিসগুলা সম্পর্কে ছেলেদেরও কিছু জ্ঞান থাকা দরকার। যে একটা মেয়ে সাডেনলি একটু ডিফারেন্ট আচরণ করতেছে, হয়তো বা তার পিএমএস টাইম যাইতেছে, একটু কনসিডারেবল মেন্টালিটি। কারণ শারীরিক গঠন দিক থেকেই তো আমরা ডিফারেন্ট। আমাদের এটা অবস্টাকলস না, যদিও আমি এটাকে প্রতিবন্ধকতা মনে করি না, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা যদি ঠিক থাকে তাহলে এই ক্ষেত্রে কোপ আপ করা কোনো খুব বড় কোনো চ্যালেঞ্জ না, এটাই আমি মনে করি। একদমই। এবং এটা দুই পক্ষ থেকে আসলে সহযোগিতাপূর্ণ একটা পরিবেশ, মনোভাব এই জায়গাগুলো আসলে রাখা উচিত। তাহলে সুন্দর একটা মানসিক স্বাস্থ্য বলো বা কর্ম পরিবেশের জায়গা বলো, আমরা সবাই আসলে এটাকে ডিল করতে পারবো। আমি একটু দর্শক প্রশ্ন নিয়ে নিচ্ছি। একজন দর্শক লিখেছেন যে লোয়ার ওয়ার্কিং ক্লাস উইমেন অথবা হায়ার এক্সিকিউটিভ লেভেল কোন জায়গা থেকে আসলে কাদের মাঝে মানসিক স্বাস্থ্য সমস্যা বলেন বা নিরাপত্তাহীনতার জায়গা, সেই বিষয়গুলোকে প্রবলেম আসলে বেশি ফেস করে কারা? আমি মনে করি এটা লোয়ার ক্লাস যারা, যেটা বলতেছে উনি এক্সাক্ট ওয়ার্ড কি ইউজ করেছে আবার একটু বলবা? লোয়ার না, উনি বলছেন যে লোয়ার ওয়ার্কিং ক্লাস ওমেন যারা, বা হয়তো বা শ্রমজীবী যারা উনি খুব ফিল্ড ইয়েতে আছে, তারা হয়তো কাজ করছে। আচ্ছা, সেই ক্ষেত্রে লোয়ার শ্রমজীবী যে নারীরা কাজ করছে তারাই একটু বেশি এই প্রবলেম গুলা ফেস করবে। কারণ হচ্ছে যে ওইখানে শিক্ষার অভাব আছে, এখানে পরিবেশের কিছু ব্যাপার থাকে, অনেক বিষয়, অনেক কিছু থাকে। হ্যাঁ, সো তারাই হচ্ছে একটু বেশি এই জিনিসগুলা ফেস করবে, এটা খুবই স্বাভাবিক। সো সেই ক্ষেত্রে আসলে আমার ওই লেভেলে গিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, সো আমি খুব বেশি কিছু বলতে পারবো না। তবে আমার যেটা মনে হয় তারা একটু বেশি ফেস করবে, এটা খুবই নর্মাল এবং এটাই স্বাভাবিক। একদমই একদমই ফারজানা, পুরো বিষয়গুলোকে আমরা খুব সুন্দরভাবে শুনছি তোমার কাছ থেকে, এবং অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে এবং অনেকেই বলছে তোমার কথাগুলো খুবই সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। অ্যান্ড ফারজানা, আমরা যে বিষয়টা নিয়ে আরেকটু জানতে চাই যে আমাদের ক্যারিয়ার চিন্তা ভাবনা নারীদের, এখানে কিন্তু স্বাভাবিকভাবে আমরা অনেক প্রতিবন্ধকতা ফেস করি যে কোন ক্যারিয়ারটা আসলে চুজ করব, বা আদৌ থাকে না যে একটা মানুষ কিন্তু এখন মেয়েরা বেশিরভাগই সুপার ওম্যান হতে চায়, এবং এইটা সবকিছু একসাথে ডিল করতে গিয়ে কিন্তু তার নিজের মেন্টাল হেলথ বলো বা নিজের ফিজিক্যাল হেলথ বলো, স্ট্রেস অনেক বেশি বেড়ে যায়। সবকিছু কিন্তু অনেক ধরনের একটা সমস্যার মুখোমুখি তারা হয়। কারণ আমরা স্বাভাবিকভাবেই নারী বলতেই মনে করি যে ঘরের কাজটাও ফুললি আমার কাজ, বাচ্চা লালন পালন করাও আমার একার। কারণ পার্টনারের জায়গা থেকে সহযোগিতাপূর্ণ মনোভাব কিন্তু চাইলেও, পার্টনার যদি চায়ও, সামাজিক দৃষ্টিভঙ্গির অনেক কিছু কিন্তু তাকে আসলে সেটা পারমিট করে না। তো মেয়েরা কিন্তু যত যাই করুক না কেন, একটা গিল্ট ফিলিং থেকেই যায় তার, যে আমি হয়তো সবকিছু একসাথে ব্যালেন্স করতে পারছি না। সেই জায়গা থেকে নিজের উপর অনেকটুকু স্ট্রেস নিয়ে ফেলে। তো তোমার কাছে কি মনে হয় যে বাউন্ডারিটা কোথায় সেট আপ করা উচিত, বা আদৌ আসলে এটাই একটা হেলদি সেট আপ, মানে হেলদি ওয়ে, নাকি তার নিজেকেও আসলে অনেক কিছু প্রায়োরিটাইজ করে করে কাজ করা উচিত? আমার মনে হয় প্রতিটা মেয়েরই যখন হচ্ছে আমরা এইচএসসি লেভেল কমপ্লিট করি, তখনই একটা মেয়েদের বা একটা মানুষের মনের মধ্যে একটা আশা বা একটা চয়েস তৈরি হয় যে আমি কি হতে চাই। এটা বাবা মারা সেট আপ করে দিলেও, সব বাবা মাই চায় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তাহলে তো বাকি প্রফেশন খালি পড়ে থাকবে, রাইট? আর আমি মনে করি ওই টাইম থেকেই একটা ইন্টারেস্ট গ্রো করে, যেটা আলটিমেট মেসেজ, যে একটা মানুষ যেই কাজটা এনজয় করবে সেটাই তার প্রফেশন হওয়া উচিত। এখন এডুকেশন ব্যাকগ্রাউন্ড কখনো হচ্ছে তার প্রফেশনের সাথে বাউন্ডারিজ ক্রিয়েট করে না, স্পেসিফিক কিছু জায়গা ছাড়া। যেমন অনেকে আছে বাংলায় পড়াশোনা করছে, সে ব্যাংকে অনেক ভালো কাজ করতেছে। সো ইন্টারেস্ট যেখানে, যেই কাজটা সে সবচেয়ে বেশি এনজয় করে, সেটাই তার প্রফেশন হিসেবে নেওয়া উচিত। আর এখন হচ্ছে সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুকে যেরকম মেয়েরা এন্টারপ্রেনার
শিপকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, তারা নিজেরা বিজনেস করতে চায়, এটাকে আমি অনেক বেশি রেসপেক্ট করি। যে নিজের মতো করে করতে গেলে, নিজে যদি এন্টারপ্রেনারশিপকে বিল্ড আপ করা যায়, সেক্ষেত্রে আরো নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এটা একটা ভালো সেক্টর। আর বাউন্ডারিজ বলতে আমার মনে হয় কোনো কিছুতেই বাউন্ডারিজ সেট করা উচিত না। আমি যেরকম ফাইন্যান্স, আমার ব্যাকগ্রাউন্ড, আমি পড়াশোনা করেছি ফাইন্যান্সে, আমার ক্যারিয়ার স্টার্ট আপ থেকে এখন পর্যন্ত আমি ফাইন্যান্সে কাজ করি, বাট আমি এখন ফিল করি যে দিস ইজ নট মাই টিম। আমি আমার সব স্কিল গুলা এখানে আমি অ্যাপ্লাই করতে পারছি না। সো আমার নিজস্ব প্ল্যান আছে, আমার যখন এজ 40 হবে আমি হয়তো আমার ক্যারিয়ার পাথ চেঞ্জ করব, এটা আমার পার্সোনাল ইচ্ছা। আছে। বাউন্ডারিজ বলতে অ্যাকচুয়ালি কিছু সেট করা যায় না, তোমার টাইমের উপর ডিপেন্ড করে, এক্সপেরিয়েন্স ম্যাটার করে, এন্ড স্কিল ডেভেলপমেন্টের কোনো শেষ নাই। আর তোমার হচ্ছে যে ফ্যামিলির ব্যাপার যেটা বললা, যে ফ্যামিলি মেনটেন করে, সেটা তো আমি আগে একবার আমরা এই ব্যাপারে কথা বলেছি, যে সহানুভূতি থাকলে বাচ্চা যখন একটা স্টেজে পৌঁছায় যায়, তারপরে হচ্ছে একটা মেয়ে চাইলে কাজ করতে পারে, কাজে ব্যাক করতে পারে, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তার সুইটেবল সবকিছু ম্যানেজ করে যে জিনিসটা করলে তার জন্য বেটার হয়। সবকিছুর আগে হচ্ছে ভালো থাকা। আমরা যাই করব, এটার আলটিমেট পারপাস হচ্ছে আমাদেরকে হ্যাপি থাকতে হবে, খুশি থাকতে হবে, ভালো থাকতে হবে। এই সবকিছু মেনটেন করেই কাজ এন্ড ফ্যামিলি সবকিছু মিলিয়ে চলতে হবে। আর স্কিল ডেভেলপমেন্ট ডেফিনেটলি করতেই হবে সবারই। স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে পড়াশোনার কোনো শেষ নাই, স্কিল ডেভেলপমেন্টেরও কোনো শেষ নাই। ছোট ছোট কোর্স, ছোট ছোট স্কিল, যেটা আপনার ক্যারিয়ার থেকে শুরু করে আপনার প্যারেন্টিং এরও কোর্স আছে, যেটা আপনি করলে আপনি আপনার বাচ্চাকে কিভাবে সুন্দর করে ম্যানেজ করতে পারবেন কাজের পাশাপাশি, এরকম অনেক কিছু আছে এখন। 10 মিনিট স্কুল থেকে অনেক জায়গায় আমার কোন শর্টকাট কোর্স আছে, যেগুলা দিয়ে হচ্ছে আরো বেশি নলেজ গ্যাদার করা যায়। সো বই পড়ার অভ্যাস করতে হবে বেশি করে, যাতে হচ্ছে অবস্টাকলস থেকে বের হওয়ার যদি কারোর ইচ্ছা থাকে, তাহলে সেখান থেকে সে বের হতে পারে। একদম। এখানে আমি তোমার সাথে করতে চাই যে আমরা আমরা এই যে যেটা বললাম একটু আগে, যে আমরা সবাই কিন্তু সকল কাজ একসাথে করতে চাই, সুপার ওমেন হওয়ার যে একটা টেন্ডেন্সি, এটা আসলে অনেক চাপিয়ে দেওয়া, তাই না? যে ইম্পোজ, যে আমরা সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে যে আমাকে একটা ভালো মা হতে হবে, ভালো বউ হতে হবে, একটা ভালো গৃহিণী হতে হবে, হ্যাঁ, এবং সাথে আবার আমার কর্ম প্রতিষ্ঠানেও কিন্তু আমাকে সেইভাবে করে পারফর্ম করতে হবে। এটা কিন্তু একটা এক্সট্রা স্ট্রেস। এখানে মনে হয় যে আমরা অনেকটুকু যদি ব্যালেন্স করতে গিয়ে দায়িত্বগুলো কিন্তু আমরা আসলে ভাগ করে দিতে পারি, যে পরিবারের আরো অনেক সদস্যদের মাঝে, তাহলে কিন্তু স্ট্রেসটা একটা মানুষ কম ফিল করে। এবং যে বাচ্চাকে আসলে রেজ আপ করছে, এবং আমরা কিন্তু মনে করি যে কর্মজীবী মায়েদের বাচ্চা হয়তো বা অনেক কম সময় পায়, বা হয়তো বা অনেক ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে হয়তো সে বেড়ে ওঠে, কিন্তু আসলে তা না। অনেকটুকু কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু তারা আরো ভালো নিতে শিখে, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই আরো ভালোভাবে এগিয়ে যায়। সুতরাং কর্মজীবী মহিলা থাকলেই যে একটা পরিবারে সে কম সময় দিবে সেটাও তেমন না। তো সুতরাং সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গাটুকু আমার মনে হয় অনেকটুকু চেঞ্জ করার সময় এসছে। সময় এসছে এবং চেঞ্জ হচ্ছে, চেঞ্জ আরো হবে, এটা নিয়ে কাজ করতে হবে। আমরা ভবিষ্যতে আরো এরকম প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করব। এবং আমি ভেরি সুন হচ্ছে ডোমিনোস পিজাতে একটা সেমিনার করার চেষ্টা করব, যেখানে তোমাকে নিয়ে যাব, এবং আমরা দুজন মিলে চেষ্টা করব যদি কোনো কিছু সোসাইটির জন্য এডিশনাল আমরা কিছু করতে পারি। আর হচ্ছে যে সুপার ওমেন, অ্যাকচুয়ালি তুমি সুপার ওমেন যে সবকিছু যে পারদর্শী সবকিছুতে, সেই সুপার ওমেন তা না। আমার মাও সুপার ওমেন, সে শুধু হাউস ওয়াইফ হলেও সুপার ওমেন হতে পারে, বিকজ সে আমাকে বড় করছে পারফেক্টলি। যে কোনো একটা কাজও যদি করে, সেটা যদি ঘর ঝাড়ু দেওয়া হয়, সে যদি সেটা পারফেক্টলি করে, যে কোয়েশ্চেন থাকবে না, ওইটাও একটা সুপার কাজ। ঠিক আছে? সো সুপার উইমেন হচ্ছে মেন্টালিটি, যে আমার আমার এটা সবারই ভাবা উচিত যে আমি সুপার উম্যান। এটা মানুষকে কনফিডেন্স বিল্ড আপ করে। সবকিছু পারলেই সুপার উম্যান হবে, এটা আসলে ঠিক না। ঠিক আছে? আর সহানুভূতি তো ডেফিনেটলি থাকতে হবে। তো কনফ্লিক্ট অ্যাভয়েড করে যেভাবে হচ্ছে ম্যানেজ করে চলা যায়, সেভাবেই মানুষের পারিবারিক লাইফ সেট করে সবার মধ্যে কম্প্রোমাইজিং মেন্টালিটি থাকা উচিত, আমি যেটা মনে করি।
একদমই, এবং পরিবারটা আসলে একটা টিম, এখানে কেউ কারো কম্পিটিটর না। তো একটা টিম অ্যাপ্রোচ হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু নারী পুরুষ সবার একসাথে গ্রো করাটা অনেক বেশি ইজি, এবং সেটা অ্যাজ ওয়েল অ্যাজ একটা ওয়ার্ক প্লেসেও। ফারজানা, আমি অবশ্যই অনেকটুকু শেষ পর্যায়ে আমরা আসছি। তুমি তোমার নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন কিভাবে নাও সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। আমি আমার মানসিক স্বাস্থ্যের যত্ন নেই। আমার সবচেয়ে ভালো লাগে যেটা, আমি আমার ফ্রেন্ডদের সাথে সময় কাটাই, প্লাস আমি জিমে যাই। আমি ভালো হেলদি ফুড খেতে পছন্দ করি, যেরকম আমার ডার্ক চকলেট পছন্দ। সকালবেলা 1 কাপ কফি যদি কেউ আমাকে বানায় দেয়, আমার মনে হয় সে আমার সবচেয়ে বেশি আপন। আর ম্যাক্সিমাম ডে আমি আমার নিজের জন্য নিজেই বানাই। তারপরে আমি সামটাইমস আমার একা শুধু একটা বই আর একটা কফি, কোনো একটা জায়গায় একা থেকে বসে থাকতে ভালো লাগে আমার। এই কিছু কিছু কাজ আছে যেগুলো আমি সবসময়, যত কাজ থাকুক যত স্ট্রেস থাকুক, আমি নিজের জন্য আলাদা করে একটু সময় বের করি। আর আমি প্রচুর মুভিজ অ্যান্ড সিরিজ দেখতে পছন্দ করি। এটা আমাকে আলাদা করে আমার মাইন্ডকে রিফ্রেশ করে, আমার ভালো লাগে এটাই। আর সুতরাং নিজের জন্য সময়টা আসলে দেওয়া হয়, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমার 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 মেসেজ সবার জন্য, সব মেয়েদের জন্যই। আপনি যেমনই হন না, প্রতিটা মেয়েই কিন্তু কোনো না কোনো দিক থেকে সুন্দর। গায়ের স্কিনের কালার সুন্দর হইলেই যে সে সুন্দর তা না। নিজেকে সুন্দরভাবে দেখা, যে আয়নার সামনে দাঁড়ায় নিজেকে বলা যে আমি সুন্দর, এই জিনিসটা আপনি যখন ফিল করবেন দেখবেন আশপাশের 10 জন আপনাকে বলতেছে আসলেই তোমাকে সুন্দর লাগতেছে। সো এই জিনিসগুলাই মানুষের মেন্টালি, ছোট ছোট জিনিস, ছোট ছোট কাজ, একটু নিজের জন্য একটা গান শোনা, একটা কফি খাওয়া, একটু বই পড়া, একটু বাইরে ঘোরা, একটা ফ্রেন্ডের সাথে একটু দেখা করা, এগুলা করার জন্য না আলাদা কোনো স্ট্রেস নেওয়ার দরকার হয় না। জাস্ট মেন্টালিটি, এভাবে ভালো থাকা সম্ভব। একদমই তাই। এবং আসলেই যে মানসিক স্বাস্থ্যের যত্ন আমরা যদি মনে করি যে এটা অনেক পয়সা খরচ করে, অনেক আয়োজন করে, সময় নিয়ে করতে হবে, সেরকম কিন্তু না। 24 ঘন্টার মধ্যে 24টা মিনিটে যদি আপনি নিজেকে সময় দেন, এবং আমরা ইউজুয়ালি বলে থাকি যে যখন যেটা আপনার করতে ভালো লাগে সেই বিষয়গুলো যদি আসলে একটা মানুষ করতে পারে, তাতেই কিন্তু নিজের স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি বাড়ে। এবং আমরা কিন্তু সবসময় মানুষের, অন্যের কাছে অ্যাপ্রিসিয়েশন চাই, বাট নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা ফারজানা বলছিলে তুমি, যে আমি সুন্দর, এটা যদি আমি নিজের মন থেকে আসলে ফিল করি, তাহলে কিন্তু আমার কনফিডেন্স লেভেলটা অনেক বাড়বে, এবং আমার দিনটা কিন্তু সুন্দর হবে, যে আমি ক্যারি করছি, খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করছি, এবং আমি আমি আমার যে কোনো জায়গা থেকে কিন্তু আমি আমার কাজটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারছি। এটা আসলে খুব ইম্পর্টেন্ট। অনেক অনেক ধন্যবাদ ফারজানা তোমাকে তোমার মূল্যবান সময়ের জন্য, এবং এদেরকে অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অনেকে অনেক মতামত দিচ্ছেন, প্রশ্ন করছেন, কমেন্ট করছেন। সময় স্বল্পতার কারণে সবগুলো বিষয় নিয়ে আসলে আমরা কথা বলতে পারি না। তো আশা করছি পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার তোমাকে আমরা পাশে পাবো, এবং খুব সুন্দর করে তুমি তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গাগুলো শেয়ার করলে, এবং আশা করছি যে এই টিপস গুলো তুমি শেয়ার করলে সেটাও দর্শকদের অনেক বেশি উপকারে আসবে। আশা করছি পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার তোমার কথাগুলো আমরা আরো ভালোভাবে শুনতে পারবো। ইনশাল্লাহ। তুমিও ভালো থেকো সাবরিন, এন্ড থ্যাংক ইউ এরকম একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। ভবিষ্যতে আমরা অবশ্যই আবারও একসাথে কাজ করব এবং ভালো কিছু করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, খুব ভালো থাকো। দর্শক, আমরা আজকে শুনলাম একজন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে এমন একজন কর্মজীবী নারী, যে তার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে আসলে অনেকটুকু শেয়ার করলেন যে নারীদের কি ধরনের বৈষম্যের মুখোমুখি হয়, বা তার কাজের অভিজ্ঞতার জায়গা থেকে, তার সামাজিক দৃষ্টিভঙ্গির বিভিন্ন জায়গা থেকেও যদি আমরা দেখি যে কি করে একজন সমাজে নারীর যে বৈষম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বিদ্যমান তা কিভাবে পাল্টাতে হবে, এবং সেখানে নারীও কিভাবে সচেতন হতে পারে, কিভাবে সে বিভিন্ন জায়গা থেকে নিজের মানসিক স্বাস্থ্যের সুরক্ষাও করতে পারে, এবং তার কর্ম পরিবেশ, তার পারিবারিক পরিবেশ, সবগুলো জায়গা থেকে তার প্রোটেকশনকে নিশ্চিত করতে পারে। এবং সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এবং মিডিয়ারও অনেক ধরনের বড় ভূমিকা রয়েছে। আমাদের মনে রাখতে হবে সবকিছু কিন্তু আসলে আইন দিয়ে সমাধান হয় না, এজন্য সমাজ এবং মানুষের পুনর্গঠন আসলে প্রয়োজন। দর্শক, আমরা যে যার যার জায়গা থেকে সচেতন হই, অ্যাওয়ার হই, এবং আমাদের মধ্যেকার যে ধরনের নেতিবাচক বিষয়গুলো আছে সেগুলোকে আমরা পজিটিভিটির মাধ্যমে আসলে পাল্টানোর চেষ্টা করি, এবং সবাই সুন্দর মনের মানসিকতার চর্চা করি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করছি পরবর্তী কোনো অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।